This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তৃণমূলের অন্দরে একবারে চরম অস্বস্তি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বনাম মহুয়া মৈত্রের তর্জে এখন চরমে। কল্যাণ মদনকে নাম না করে নারী বিদ্বেষী বলে খোঁচা দিয়েছেন মহুয়া। সোশ্যাল মিডিয়ায় কৃষ্ণনগরের তৃণমূলের সাংসদ সেই পোস্ট করেন, তাতে লেখেন, ভারতের নারী বিদ্বেষ কোনো দলের গণ্ডিতে আটকে নেই। আমরা এই ধরনের মন্তব্যের প্রতিবাদ করি, তা সে যেই করুক না কেন। এরপরেই মহুয়া মৈত্রকে আক্রমণে রীতিমতো বেলাগাম হয়ে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি আর শুধুমাত্র কসবা কাণ্ড অথবা কসবা কাণ্ডে তাদেরকে অর্থাৎ তাকে এবং মদন মিত্রকে লক্ষ্য করে মহুয়া মৈত্রের মন্তব্য তার মধ্যে আবদ্ধ থাকেননি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তা অনেক ক্ষেত্রেই ব্যক্তিগত আক্রমণের সমস্ত সীমা লঙ্ঘন করে প্রায় কুরুচির পর্যায়ে পৌঁছে গিয়েছে। কি বলেছেন কল্যাণ মহুয়াকে আমি আর নিজে বলবো না, কল্যাণের মুখেই শুনুন। আমি একটি নারী হেটার, দ্যাট ইজ মহুয়া মৈত্র। ও বলেছে তো আমি নারী বিদ্বেষী, তাই তো টুইটটা মহুয়া মৈত্র। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, উনি 1.5 মাসের হনিমুন করে কি এসে ফিরেছেন ভারতবর্ষে? আর ভারতবর্ষে ফিরে এসেই কি পিছনে লাগা আরম্ভ করে দিয়েছেন? নারী বিদ্বেষী আমি নই, আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি। আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী ভালো নেত্রী যারা তাদেরকে উঠতে দেয় না। আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন? 40 বছরের বিয়ে ভাঙিয়ে সেই বউকে রেখে দিয়ে তারপর আপনি এসে আরেকটা বিয়ে করলেন। তা কোন নারীর বুকে আপনি আঘাত মারলেন নিজের স্বার্থের জন্য? আর আমি নারী বিদ্বেষী? আপনারা শুনলেন, বিয়ে, ব্যক্তিগত সম্পর্ক, বিবাহ বিচ্ছেদ সবকিছুই উঠে এসছে। যার সঙ্গে কসবার ঘটনার কোনো সম্পর্ক নেই, যার সঙ্গে কল্যাণ এবং মহুয়ার ব্যক্তিগত এই রাজনৈতিক বৈরিতারও কোনো সম্পর্ক নেই, কিন্তু উঠে এসছে। উঠে আসার কারণটা কি কোথাও সম্প্রতি কৃষ্ণনগরের লোকসভার অন্তর্গত কালীগঞ্জের বিধানসভার উপনির্বাচনে কল্যাণ প্রচার করতে যেতে চেয়েছিলেন। মহুয়া আপত্তি জানান। তিনি কৃষ্ণনগর জেলা তৃণমূলের সভাপতি, অতএব তার আপত্তিতে শেষমেশ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিলমোহর দিলে কল্যাণের আর কালীগঞ্জের উপনির্বাচনের প্রচারে যাওয়া হয়নি। সেটাও কি কোথাও উঠে আসছে। তাই বলছেন কল্যাণ সরাসরি মহুয়াকে অভিযুক্ত করছেন তৃণমূলের কোনো নেত্রী ওই জেলা থেকে, মানে কৃষ্ণনগর নদিয়া থেকে উঠে আসুক, সেটা মহুয়া চান না। শুধু এই অবধি থেমে থাকেননি কল্যাণ, বলেছেন তার দল যদি তার মন্তব্য থেকে দূরত্ব তৈরি করুক, কিন্তু তিনি নিজের মন্তব্যে অনড় থাকবেন। রক্ষকই ভক্ষক হলে উপায় কি? প্রতিবাদ করবই, তাতে দল নিন্দা করলেও তার কিছু যায় আসে না বলে কল্যাণ তার অনড় অবস্থানের কথা বলেছেন। এবং এই প্রসঙ্গে তুলে এনেছেন কলেজে ইউনিয়ন রুম, সেই ইউনিয়ন রুম কতক্ষণ খোলা থাকবে, কলেজ কতক্ষণ খোলা থাকে, কেন খোলা থাকে ইত্যাদি যাবতীয় অস্বস্তিকর প্রশ্ন, যাকে ঘিরে আরও একবার দল তাকে শৃঙ্খলা ভঙ্গের জন্য কোন নোটিশ দেবে কিনা, শোকজ করবে কিনা, সেটা অবশ্য তৃণমূলই বলতে পারবে। রাজনৈতিক দলে তো রাজনৈতিক দলে যে পুরুষরা আছে তারাই তো মহিলাকে সিকিউরিটি দেবে। তার বদলে রক্ষকে যদি ভক্ষক হয়ে যায় তাহলে কি করে হবে? এই জিনিসের প্রতিবাদ আমি করবই। তাতে আমাকে কন্ডেম করুক, যা করুক, আমার কোনো অসুবিধা নেই। আমি কন্ডেম হোক, আমার কোনো অসুবিধা নেই। এত বছর ধরে রাজনীতি করছি, আমি এই ঘটনা আমি শুনিনি। আমাদের দলে এইসব ঘটনা ঘটেনি। এখন কেন হচ্ছে? এই যে ক্রাইমটা, আপনি আমাকে বলুন তো, 4টে পর্যন্ত কলেজ হয়, সেই কলেজ কেন খোলা থাকবে সন্ধ্যে পর্যন্ত? 6টা, 6:30, 7টা ট্রেড ইউনিয়ন অফিসের জন্য? কি এমন কাজ আছে যেখানে মহিলারা থাকবে? মহিলা বিহীন করো না তোমরা, ট্রেড ইউনিয়ন চালাও, তাদের বলো তোমরা বাড়ি যাও। কসবা কাণ্ডে নির্যাতিতাকে নিয়েই প্রশ্ন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই মুখ খুলেছিলেন প্রায় একই দিনে মদন মিত্রকে ইতিমধ্যে শোকজ করেছে তৃণমূল। আজই সেই শোকজের জবাব দেবেন কি কামারহাটির বিধায়ক? ব্যক্তি নয়, দল বড়, দলই সবকিছু বলে ইতিমধ্যে প্রতিক্রিয়া দিয়েছেন মদন মিত্র। অর্থাৎ কোথাও একটা মদনের গলায় নরম হওয়ার সুর। ঠিক কল্যাণের মতো বলছেন না যে আমি বলেই যাব, তাতে দল যদি কোনোভাবে আমাকে শোকজ করে, যদি দল আমাকে কন্ডেম করে যাক। মদন কিন্তু অন্য কথা বলছেন, দলকে তার নিজের বক্তব্যের বিস্তারিত ব্যাখ্যা তিনি দেবেন বলে জানিয়েছেন কামারহাটি তৃণমূল বিধায়ক। আমি ব্যক্তি নয়, দল বড়।
দলের চেয়ে নেতা বড়। তো আমার নেত্রী আমাকে একটা শোকজ পাঠিয়েছেন দল থেকে, আমি তার উত্তর দেবো। কিসের অভিমান করবো? দল আমার সব কিছু, দলের জন্যই আমি সব কিছু। দল মনে করেছে দলের কোনো অস্বস্তি হয়েছে, দল আমায় পাঠিয়েছে, আমিও প্রকৃত অবস্থান জানিয়ে দলকে জানাচ্ছি। আমি আশা করব দল নিশ্চয়ই আমার অবস্থানটা বুঝবে, কারণ আমি সব কিছু ডকুমেন্ট দিয়েই দলের কাছে উত্তর দিচ্ছি। ঠিক কোন অবস্থান ব্যাখ্যা করবেন মদন মিত্র? কোন অবস্থান জানতে চেয়েছিল দল? মানে কি বলেছিলেন মদন মিত্র? কসবা কাণ্ডে নির্যাতিতাকে নিয়ে ঠিক কি প্রশ্ন তুলেছিলেন? আরো একবার শুনুন। এইরকমভাবে কখনো কেউ আপনার সঙ্গে ডেট করলে বা আপনাকে ডাকলে এভাবে ঝুঁকি নিয়ে একা যাবেন না। যদি আপনার কাউকে মনে হয় তাকে আপনি চেনেন, তার চরিত্র ভালো নয়, সে আপনাকে কোনো একটা পদ বা চাকরি বা কিছু পাইয়ে দেওয়ার জন্যে একটা নির্জন পরিত্যক্ত দিনে এমন একটা জায়গায় ডাকছে যেখানে কোনো লোকজন নেই, তার চরিত্র ভালো নয়, সেখানে শাসক দলের নয়, বিজেপি সিপিএম বলে কেউ নয়, যে কোনো দুর্বৃত্ত ক্যারেক্টারের লোক যদি আপনাকে ডাকে, আপনি মানুষকে জানিয়ে যান, থানায় জানিয়ে যান, বাবা মাকে জানান। কাউকে না জানিয়ে চলে গেলেন, এটা আমার খারাপ লাগছে। অন্তত আমরা থাকলে হিরণ্যকশিপুর মতো অন্তত আমরা ওই মানে নৃসিংহ অবতারের মতো অন্তত রক্তের নলিটা তো ছিঁড়ে দিতে পারতাম। এই ঘটনা থেকে অন্যান্য মেয়েরাও সিদ্ধান্ত নেবে, কেউ কখনো আলাদাভাবে কোথাও ডাকলে যাবেন না। কিছু না পারেন অন্তত তৃণমূলের অফিসে গিয়ে যারা দায়িত্বে আছেন তাকে বলুন আমাদের কর্মীরা সঙ্গে যাবে। পুলিশ, মা বাবা, আত্মীয় পরিজন, নিজের পক্ষে তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে বেরোতে হবে, যেতে হবে কোথাও। মদন মিত্রর এহেন মন্তব্য, যা কার্যত মেয়েদের পায়ে আরেকবার শিকল পরানোর সমান, তা সমর্থন করে না দল, আরও একবার দৃঢ়ভাবে জানিয়েছেন শশী পাজা। তৃণমূল কংগ্রেস এই মানসিকতা রাখে না। তৃণমূল কংগ্রেস পরিষ্কারভাবে প্রেস কনফারেন্সের মাধ্যমে তার বক্তব্য পার্টির পক্ষ থেকে দিয়েছে, রাজ্য সরকার তো অবশ্যই তার কাজের মধ্যে দিয়ে দিয়েছে। এই ধরনের বক্তব্যকে আমরা সমর্থন তো দূরের কথা, আমরা দলের পক্ষ থেকেও অনুরোধ করা হয়েছে তাদেরকে, আপনারা এই বক্তব্যগুলো রাখবেন। শোকজ করে এই বক্তব্য বাঞ্ছনীয় নয়, এটা হওয়া উচিত নয়। এটার জন্যে নিশ্চয়ই তারা তাদের পক্ষ থেকে তারা শোকজের জবাবটা দেবেন। শোকজের জবাব তো দেবেন মদন মিত্র। কতটা অস্বস্তি দলের ভিতরে সেটাও স্পষ্ট। সুযোগ ছাড়বে কেন বিজেপি? অতএব বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যথারীতি নিয়ম মেনেই তার রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণ সাজিয়েছে। এদের কাছ থেকে, এর থেকে রুচিহীন ব্যক্তিদের কাছ থেকে ভালো কি আশা করতে পারি আমরা? পার্টি অফিসে জানিয়ে সবাই যাবে, কোথাও ঘুরতে গেলে, মেলায় গেলে পার্টি অফিস থেকে কুপন নিয়ে যেতে হবে, আর বান্ধবী নিয়ে ঘুরতে হবে সবসময়। মদন বাবুর বাড়ির মহিলারা কি বান্ধবী নিয়ে ঘোরেন নাকি সবসময়? ফলে যে কেউ বান্ধবী নিয়ে সবসময় ঘুরে? একজন পার্টির নেতা, আমি তো মদন বাবুকে উল্টো প্রশ্ন করছি, যে ছেলেটি, যে জায়েদ কি নাম তার, সে মেয়েটিকে যে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে এবং তার সাথে আরো দুজন সহকারী ছিল, তারা একটি পদ পাইয়ে দেওয়ার জন্য বলেছে যে গার্লস সেক্রেটারি বানানো হবে। তার জন্য তাকে বলেছে যে একটু কোঅপারেট করতে হবে, একটু কম্প্রোমাইজ করতে হবে। আমার প্রশ্ন, একটি কলেজে একটি মেয়েকে যদি গার্লস সেক্রেটারি হওয়ার জন্য এই ধরনের কম্প্রোমাইজ করতে হয়, তাহলে মূল তৃণমূল দলের মহিলাদের পদ পেতে গেলে কি করতে হয়? কসবাকাণ্ডের মধ্যে বীরভূমের তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে শ্লীলতাহানি এবং মারধরের অভিযোগ। এবং আমি জানি না মদন মিত্র এবার কাকে কাকে সঙ্গে নিয়ে ঘুরতে বলবেন। তিনি তো এই নির্যাতিতা মেয়েটিকে বলেছিলেন যে পুলিশ, মা বাবা, নিজের পক্ষে তৃণমূলকে জানিয়ে যেতে। তিনি তো তৃণমূলের মধ্যেই ছিলেন, আছেন, তৃণমূলের মধ্যেই আক্রান্ত হয়েছেন। তার কারণ তাঁকে শ্লীলতাহানি করেছেন যারা, তারা তার দলেরই কয়েকজন কর্মী। ওই মহিলার দাবি, পঞ্চায়েত সমিতির কাজের জন্য এক তৃণমূল নেতার বাড়ি যান তিনি। এটাও কি জানিয়ে যাওয়া উচিত ছিল মদন মিত্রকে, দলকে, দলের কোন নেতাকে? মহিলার বক্তব্য, সেখানেই তাকে আপত্তিকর কথা বলায় প্রতিবাদ করেন উনি। তখনই তার শ্লীলতাহানি করা হয়, মারধরও করা হয় এক তৃণমূল কর্মীকে, যিনি বাধা দিতে চেয়েছিলেন। আহত তৃণমূল কর্মী সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে অপরপক্ষে, দলের অপরপক্ষের দাবি, ওই মহিলা নাকি মিথ্যা অভিযোগ করছেন।
আজকে আমি যখন শিউড়ি থেকে বাইপাস রোডে যাচ্ছিলাম তখন ওরা আমার পেছন ধাওলায়, তারপর আমাকে ওরা জোর জবরদস্তি করে শ্লীলতাহানির চেষ্টা করে, মারা ধরা করে, শারীরিকভাবে আমাকে নির্যাতন করে, এমনকি আমার ওড়নাটাও ছিঁড়ে দেয়, গলা ফাঁস দিয়ে মারার চেষ্টা করে, পেটে লাথি মেরে ফেলে দেয় নানানভাবে। তারপর গালাগালি তো আছেই, জুতোতে করে বেরোনো, সব রকমই করেছে ওরা। তারা ছিল বকুল মানে ভাই ছিল, বুবাই, নওশদ, বুলবুল, তারপর জাহাঙ্গীর। আমি যদি একটা পঞ্চায়েত সমিতির সভাপতি হয়ে যদি আমাকে এভাবে ওরা নির্যাতন করে তাহলে আরো মানে মহিলারা কিভাবে সেফটি? পঞ্চায়েত সমিতির সভাপতি রাস্তায় আসছিল, কিছু দুষ্কৃতী ওকে হ্যাকেল করে বিভিন্ন রকম ভাবে ওকে তুলে নিয়ে যাওয়ার সাইডে কোথাও চেষ্টা করে, আমার যত ধারণা। আমি বাধা দিলে আমাকে পিছন থেকে আঘাত করে, এবং আঘাত করে বুবাই বলে ছেলেটা শাবল কিংবা কোনো আগ্নেয়াস্ত্র কিছু দিয়ে আঘাত করে। আপনারা ফিল্ডে যান, সেখানেই বুঝতে পারবেন ঘটনাটা কি। সবকিছু বকুল কখনো অশ্বিনীকে জড়িয়ে নিজেরা পার পাওয়ার ব্যবস্থা করছে, সেটা ঠিক নয়। আমরা এতই পাগল মানুষ নয় যে কোনো মহিলাকে জঙ্গলের দিকে টেনে নিয়ে যাবে দিনের বেলায়। হ্যাঁ, কি ধরনের অভিযোগ এটা আমি তো খুঁজে পাচ্ছি না। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেতা বীরভূমের কাজল শেখ এবং বীরভূমের তৃণমূলের যে জেলা পরিষদের সভাধিপতি, তার সঙ্গে সঙ্গে বীরভূম কোর কমিটির সদস্য কাজল শেখ আমার সঙ্গে রয়েছেন। কাজলবাবু, আপনাকে স্বাগত TV9 বাংলায়। যে ঘটনা বীরভূমের ক্ষেত্রে ঘটেছে, আপনাদেরই দলের পঞ্চায়েত সমিতির নেত্রীর সঙ্গে ঘটেছে, মদনবাবু কসবার ঘটনা সম্পর্কে বলেছিলেন নির্যাতিতার কোথায় কোথায় জানিয়ে যাওয়া উচিত ছিল। দলেরই তৃণমূল নেত্রী, তিনি যাচ্ছেন তৃণমূলেরই আরেক নেতার বাড়িতে, কাকে জানিয়ে যাবেন? কি বলবেন কাজলবাবু? মানে কোনো পরামর্শ দেবেন? কাকে জানাবেন? আপনাকে, অনুব্রত মণ্ডলকে, কোর কমিটির কোনো মেম্বারকে জানিয়ে যাবেন? তাহলে সাবধানে থাকতে পারবেন। আমার দলনেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শিক্ষা দেয়নি। তিনি মহিলাদের আগিয়ে নিয়ে যাওয়ার জন্য একের পর এক প্রকল্প বাস্তবায়িত করেছেন। স্বভাবতই মহিলাদের ক্ষেত্রে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয়তার সঙ্গে দেখবে এবং যারা অপরাধী তাদের অ্যারেস্ট করা হবে এবং তাদের আইনের পদক্ষেপ অনুযায়ী, আইন অনুযায়ী তাদের ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ আছে বলে মনে করি না। অনেক ধন্যবাদ। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের আমি তৃণমূল কংগ্রেস বলে মনে করি না। অনেক ধন্যবাদ কাজলবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। আমরা কথা বলেছিলাম বিজেপি রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক এবং নিজেও জেলাগতভাবে বীরভূম জেলারই মানুষ জগন্নাথ চট্টোপাধ্যায়, তার সঙ্গে এই প্রসঙ্গে কি বলেছেন জগন্নাথবাবু শুনুন। এটাই হচ্ছে তৃণমূলের মুসল পর্ব এবং পঞ্চায়েত সমিতির সভানেত্রীকেও ছাড়ছে না। একজন তৃণমূল নেতার কথাই শুনলেন জঙ্গলে টেনে নিয়ে যাওয়া যাচ্ছে। তাহলে ভেবে দেখুন, তৃণমূলের আমলে একজন পঞ্চায়েত সমিতির সভানেত্রীকে যদি তৃণমূলের ক্যাডাররা জঙ্গলে টেনে নিয়ে যায়, তাহলে 26 সালের নির্বাচনে বীরভূম জেলাতে যদি তৃণমূল আবার যেতে, মহিলাদের এরা কি হাল করবে। রাজ্যের মুখ্য সচিব পদে মেয়াদ বৃদ্ধি হলো মনোজ পন্থের, 6 মাসের জন্য মেয়াদ বৃদ্ধি হলো। আপাতত আমাদের সঙ্গে রয়েছেন ফোনে আমাদের প্রতিনিধি দীক্ষা ভুইয়া। দীক্ষার সঙ্গে কথা বলবো। দীক্ষা, কোনোভাবে মেয়াদ বৃদ্ধিতে অরাজি ছিলেন, ভীষণ অরাজি ছিলেন মনোজ পন্থ, কিভাবে বরফ করলো, কার কথায় রাজি হলেন শেষ পর্যন্ত? দেখো, এখানে বরফ গুলোর কোনো ব্যাপার নেই। মনোজ পন্থের মুখ্য সচিব মনোজ পন্থের আজকে 6 মাস, আজকে অবসরের দিন ছিল। রাজ্য সরকার আগে থেকেই দিল্লিতে আবেদন জানিয়ে রেখেছিল যাতে তার মেয়াদ বৃদ্ধি করানো হয়ে থাকে, কিন্তু আজকে সকাল পর্যন্ত সেই মেয়াদ বৃদ্ধির কোনো রকম অর্ডার এসে পৌঁছয়নি। আমরা এখন দেখতে পেলাম কিছুক্ষণ আগেই সেই অর্ডার নবান্নের তরফ থেকে আমরা যেটা দেখতে পেয়েছি, সেই অর্ডার প্রকাশিত হলো যে মনোজ পন্থকে আগামী 31/12/2025 পর্যন্ত তিনি মানে আগামীকাল থেকে, অর্থাৎ আগামীকাল হচ্ছে 1 জুলাই থেকে 31/12/2025 পর্যন্ত মনোজ পন্থ মুখ্য সচিব থাকবেন এ রাজ্যের। আমরা এইরকম দেখেছিলাম হরিকৃষ্ণ দ্বিবেদীর ক্ষেত্রেও, তারও যখন মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে বিকেল 5টা পর্যন্ত তার কোনো অর্ডার এসে দিল্লি থেকে পৌঁছয়নি। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছিলাম তার মেয়াদ বৃদ্ধির ঠিক অর্ডার এসে পৌঁছেছিল ঠিক এই বিকেল বেলাতেই। ফলে এটা বলা যেতে পারে যে দিল্লির উপর নির্ভর করে, যে দিল্লির উপরে কতটা। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।